2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ, অর্থাৎ আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাস দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের সাহিত্যমেলা বই থেকে থাকবে কাদ্দর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। তার পাশাপাশি তোমরা কিন্তু সাহিত্যমেলা থেকে ভানু সিংহের পত্রাবলীটাও পড়বে। ভানু সিংহের পদাবলী যেটা রয়েছে সেটাও কিন্তু তোমরা পড়বে। আর ভাষাচর্চা বই থেকে তোমরা পড়বে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। তাহলে তোমরা সাহিত্যমেলার বই থেকে পড়বে কাদ্দর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, ভানু সিংহের পদাবলী। ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। শরীর স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ঘোষণাটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 12টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 12 = 12। মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের হাঁটার, মনের না কল্পনার। মনের। ওরিরামা ছুটে আয়, নিয়ে আয় খাতা, পেন্সিল, লণ্ঠন, নোট বই। লণ্ঠন। মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল, উত্তর হবে দিগ্বিজয়। জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল, উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। পরের প্রশ্ন, নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে গিয়েছিলেন সেটি হলো, উত্তর হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়, উত্তর হবে কাল হাইপেন নদী জলে। পরের প্রশ্ন, সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়, উত্তর হবে বুড়ো বটতলায়। শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দ্বন্দ্বসাকার খন্দের তা আত্মসাৎ। বর্ষামঙ্গল আষাঢ় শ্রাবণ অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত হয়। শ্রাবণ। কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। আত্রাই। চিরদিনের কবিতাটির উৎস, ছাড়পত্র ঘুম নেই, মিঠে করা আবোল তাবোল। ঘুম নেই। সন্ধ্যা সেখানে জড়ো করে বহুমত লোকমত, জনমত কোনটি নয়, জনমত। শ্রীজ্ঞান দীপঙ্কর যে দেশটিতে গিয়েছিলেন, সিংহল, থাইল্যান্ড, তিব্বত, কম্বোডিয়া। উত্তরে তিব্বত। দুন্দুভি কথার অর্থ কাঠ, কাঁসা, ঘণ্টা, ঢাক। উত্তরে ঢাক। মেঘচোর গল্পে মেঘচোর হলেন কার্ফব, অসীমা, পুরন্দর, দিগ্বিজয়। উত্তরে পুরন্দর। 2 দেখে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 12টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 12 = 12। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কড়া ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ নিয়ে ছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশের মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনা টিয়ার মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কী দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পায় জলে বা যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেই পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ড, প্রবীণ, হরিণ ইত্যাদি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ 25 মাইল ঘন্টায় 25 মাইল।
মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের মাঠে বা শান্তিনিকেতনে বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়। তিনি দেখে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। প্রথম, বাইরের চলাটা আসল নয়। লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে আসল চলা, লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনে এক বিশাল জলভরা মেঘ তৈরি করতেন এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? সবার পরিচয়। প্রশ্নটিত অংশটিতে ভিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজি বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধ গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটিই ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনেই সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি খুঁজে পেতেন না। কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারেই পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নিত্যময় নূপ, সবুজের বিস্তার কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারে পছন্দ করতেন না। পরের প্রশ্ন, এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে 10 লক্ষ বছরের আগে পৃথিবীতে। উত্তর লিখবে, কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরে বর্ষার রূপকে কবি একেবারে পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজ বিস্তার কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? ছিলেন যে 10 লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি 10-15 বছর পর পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও 1000 ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নসূত্র অংশে এই সত্যের কথা বলা হয়েছে। 4 দাগে রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড়ি কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মুড়ো ওরা, কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি?
স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকুও স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। পরিবেশন ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নামে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের আকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা না দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। পরের প্রশ্ন, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? নিজেদের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি জানা যাবে? ফড়িংয়ের কটা পা, আরশোলা কী খায়, আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু ছটফট করার কারণ কি, ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বইয়ে লিখেছেন। এর আরকে ঝাঁজ থাকা, তেজপাতায় তেজ থাকা এবং লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কি তার নোট বই থেকেই জানা সম্ভব। এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জানতে বা জেনে নিতে পারবেন, যেমন পেট কামড়ানোর কিংবা নাক ডাকার আসল কারণ, পিলে চমকানোর ব্যাখ্যা, অথবা দুন্দুভি কার নাম এবং অরণি কাকে বলে, এই সব কিছুই। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। স্বর্গের শুরুয়ার বর্ণনা, এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বটতলার সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালার ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকেই এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালাও তাই এইভাবেই রান্নাটি করে থাকে। পরের 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রথম প্রবন্ধ রচনা তোমাদের রয়েছে একটি প্রাচীন বটগাছের আত্মকথা। লিখবে উত্তর, আমি একটি প্রাচীন বৃক্ষ, তোমরা মানুষেরা আমার নাম দিয়েছ বটবৃক্ষ। সুদীর্ঘকাল ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে নানান ঘটনার সাক্ষী থেকেছি আমি, তাই আমার মনের ভিতর জমে উঠেছে অনেক কথা, আত্মকথা। আমার আত্মকথা বলার আগে বলে নিই আত্মকথা কী। আত্মকথা শব্দটির আক্ষরিক অর্থ হলো আত্মার কথা, আবার আত্ম মানে হলো নিজ বা স্বয়ং। সুতরাং আত্মকথা শব্দটির অর্থ বলা যেতে পারে নিজের কথা। আত্মকথা কেবল নিজের কথকতা হলেও এর নির্যাস কিন্তু পাঠক শ্রোতার জন্যই। আমি একটি বটবৃক্ষ। অনেক বছর আগে কোনো এক মুহূর্তে নাম না জানা এক পাখি বটফলের বীজ এই স্থানটিতে ফেলেছিল। আমার জন্ম তা থেকেই। ধীরে ধীরে এখানেই আমি বেড়ে উঠেছি। আমার অপক্ষ নরম ডালে কচি সবুজ পাতা গজিয়েছে।
ক্রমশ আমি বড় হতে হতে বর্তমানে বৃদ্ধ হয়েছি। আমার শিকড় মাটির অনেক গভীর থেকে রস সঞ্চয় করেছে, শাখা প্রশাখা থেকেও নেমেছে ঝুড়ি। আমি এখন বটবৃক্ষ, সমাজের প্রবীণ নাগরিক। এই কথা ঠিক। আমি যেমন মানুষজন পশু পাখি ছাড়া বেঁচে থাকতে পারবো না, অস্তিত্ব হারাবো, তেমনভাবে মনুষ্য প্রজাতিরও আমাদের অর্থাৎ বৃক্ষদের ছাড়া চলবে না। আর একটিমাত্র বৃক্ষ হিসাবেও আমি মানুষের উপকারে লাগি। যেমন অক্সিজেন দিই, ছায়া দান করি, আমার পাতা বা ডাল জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে। শুধু মানুষ নয়, আমার পোক্ত ডালে বাসা বাঁধে নানা পাখি। আমার ফল খেয়ে তারা জীবন ধারণ করে। কাঠবিড়ালি পোকামাকড়দেরও আমি আশ্রয়দাতা। তোমরা যখন আমার পরিচর্যা করো আমার খুব ভালো লাগে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তোমরা আমার ছায়ায় আশ্রয় নাও, আমাকে বৃক্ষ দেবতা হিসাবে পুজো করো, তখন আমার খুশিতে অন্ত থাকে না। প্যারা চেঞ্জ করে লিখবে, কিন্তু যেদিন একদল মানুষ আমার শরীরের একটি বৃহৎ অংশ কেটে নিয়ে নিজেদের প্রয়োজন মেটালো, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। একদিন একটি ইলেকট্রিক তার আমাকে ছুঁয়ে আমার সব রস শুষে নিয়েছিল। এছাড়াও একদিন তীব্র ঝড়ে আমার ছোট ডালপালাগুলি মুচড়ে পড়ায় আমি ভীষণ যন্ত্রণা পেয়েছিলাম। সর্বশেষে মানুষের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, একটি গাছ প্রয়োজনে কাটতে বাধ্য হলে তার বদলে 10টি গাছ বসাও। আমি প্রাচীন বটবৃক্ষ, সকল উদ্ভিদ প্রজাতির হয়ে এটাই মানুষের প্রতি আমার চরম ও শেষ দাবি। দেখো, পরের প্রবন্ধ রচনায় রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বা পরিবেশের ভারসাম্যে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো। পৃথিবীতে সমস্ত উপাদানই প্রায় যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ কোনো একটি উপাদানের বৃহৎ অংশ হ্রাস প্রাপ্ত হলে বা ব্যাপকভাবে বৃদ্ধি প্রাপ্ত হলে পরিবেশ তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। একেই পরিবেশের ভারসাম্য বলে। সুতরাং পরিবেশের স্বাভাবিক থাকার আর এক নাম পরিবেশের ভারসাম্য রক্ষিত হওয়া। যত্রতত্র বৃক্ষছেদন পরিবেশের ভারসাম্যকে দারুণভাবে বিঘ্নিত করে। ছাত্র সমাজ এর প্রতিবাদস্বরূপ প্রতিরোধ মিছিল, মিটিং, স্মারকলিপি প্রদান অথবা চিপকো আন্দোলনের মতো গাছকে জড়িয়ে রেখে বরঞ্চ পরিবেশকে রক্ষা করতে পারে। এছাড়া প্রতিদিন বিপুল সংখ্যক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, পরিবেশের অবাঞ্ছিত অপরিশোধিত পদার্থ বা উৎকৃষ্ট অংশ জলাশয়ে মিশে জলের ভারসাম্য বিঘ্ন করে। ছাত্র সমাজের মারাত্মক অপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট জনসাধারণকে সচেতন করতে পারে। আবার নির্বিচারে জলাশয়বুঝি আবাস নির্মাণের জোরালো প্রতিবাদ সামিল হতে পারে। কৃষি আমাদের বর্তমান আর ভবিষ্যৎ। ভারতের অর্থনীতির প্রধান ভরসা হলো কৃষি। সুতরাং ছাত্র সমাজ কৃষি পরিবেশকে বাঁচাতে বদ্ধপরিকর। শিক্ষার্থীরা অতি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার জন্য যেমন প্রচার চালাতে পারে, তেমনই অতি প্রয়োজনীয় কৃষিজমি রক্ষা করার জন্য প্রচার চালাতে পারে। আবার কৃষিজমি সংস্কারেও ছাত্ররা নিজেদের যুক্ত করতে পারে। পরিচিত অক্সিজেন যেমন জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, তেমনই আবার কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসগুলির দ্রুত বৃদ্ধি আমাদের জীবনধারণের সংকট সৃষ্টি করে। ছাত্র সমাজ অক্সিজেনের বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসগুলির হ্রাসের বৈজ্ঞানিক উপায়সমূহ জনসমক্ষে প্রচার ও প্রসারের ভার নিতে পারে। এটা হ্রাসের হবে, গ্যাসগুলির হ্রাসের বৈজ্ঞানিক হয়রফলে হবে। হ্রাসের বৈজ্ঞানিক উপায়সমূহ জনসমক্ষে প্রচার ও প্রসার এর ভার নিতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়া গৃহ পরিবেশ, বিদ্যালয় পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ ইত্যাদি পরিবেশের সুস্থ গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিজেরা উপলব্ধি করে ছাত্র সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করে তুলতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, সবশেষে বলা যায় এই পৃথিবী সবার, তাই একে রক্ষা করার দায়িত্ব সকলের। ছাত্র সমাজের সঙ্গে সাধারণ মানুষকেও তাই এগিয়ে আসতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। পরের প্রশ্ন, দেশ ভ্রমণের উপকারিতা। অজানাকে চেনার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তর। যা মানুষের দৃষ্টির আগোচর তা মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে, মানুষকে সেই মুক্তি ও আনন্দের যাত্রায় তৃপ্তি দান করে। ফলত মানুষ দেশ ছেড়ে বহুদূরে ভ্রমণে বের হয়। মানুষ যাযাবর ছিল, শুধু প্রয়োজনের তাগিদে নয়, ভ্রমণ লিপ্সাতেও। নতুন স্থান, নতুন বনাঞ্চল,
একদিকে যেমন তাদের খাদ্যের যোগান দিত, অন্যদিকে তেমনই আদেখাকে দেখার আনন্দ প্রদান করতো এই দেশ ভ্রমণ। পুঁথিগত শিক্ষা হলো নিরস। এই শিক্ষা মনের আনন্দ দেয় না। চোখে দেখে জিনিস যত সহজে মনের মধ্যে স্থান করে নেয়, অন্য জিনিস তা পারে না। পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তবের সংযোগ ঘটলে তবেই সেই শিক্ষা হয়ে ওঠে সার্থক ও পরিপূর্ণ। বিভিন্ন মানুষের কথাবার্তা, আচার আচরণ জীবন্ত হয়ে ওঠে এই দেশ ভ্রমণের মাধ্যমেই। এর দ্বারা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, মনের সংকীর্ণতা দূর হয় এবং দেশে দেশে অসন্তোষের প্রক্রিয়া দূর হয়। এই দেশভ্রমণ মানুষের হৃদয়ের প্রসার ঘটায় এবং হৃদয়কে উদার করে তোলে। প্রায় চেঞ্জ করে লিখবে, দেশ ভ্রমণের ফলে মানুষের মন অকল্পনীয় আনন্দ অনুভব করে। তাই গৃহকোণ থেকে মুক্তি পেয়ে মানুষ অজানা এক প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দ উপভোগ করে। দেশের গণ্ডি ছেড়ে প্রবাসে পা দিলেই আমরা সমস্ত ধর্মের মানুষ এক হয়ে উঠি। তাছাড়া ক্ষতবিক্ষত মানুষের হৃদয়ে ভ্রমণ শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দেয় এবং মানসিক তৃপ্তি প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্যের যে শান্ত, স্নিগ্ধ, কোমল, পবিত্র পরিবেশ মানুষের অশান্ত হৃদয়ে দুঃখের প্রবাহে সমুদ্রের জোয়ারের মতো শান্তি প্রদান করে। বস্তুত বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে ঠিকই, কিন্তু জ্ঞানের পাশাপাশি ভ্রমণ অত্যন্ত প্রয়োজনীয়। তাই পুঁথি সর্বস্ব তার পরিবর্তে দেশ ভ্রমণের যেমন অভিজ্ঞতা পাওয়া যায়, তেমনই আনন্দিত হওয়া যায়। এই ভ্রমণের মাধ্যমে মানুষে মানুষে মিলনও সৃষ্টি হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট টিউশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1.5 বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে না এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।